কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানী সহ সারা দেশে দিনকে দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, আমদানি কমে যাওয়ায় দেশে আবারও দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। ফলে প্রয়োজনীয় রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবহারকারীরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জ্বালানি গ্যাস কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রয়োজনীয় সেই জ্বালানি গ্যাসের সংকট এখন সবখানে। এমনিতেই রাজধানীতে তিতাস গ্যাসের নেই পর্যাপ্ত সরবরাহ, তার উপর সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট যেন নগরবাসীর কাছে মরার উপর খাড়ার ঘা। নগরবাসীর অনেকেই এলপিজির উপর নির্ভরশীল, আর তাই বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট থাকায় মানুষের মাঝে বিরাজ করছে এক ধরনের হাহাকার। এদিকে গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও খুচরা দোকানে মিলছে না প্রয়োজনীয় গ্যাস, ফলে দোকানে দোকানে ঘুরছেন গ্রাহকরা। আগে 1500 টাকা ছিল, এখন 2200 টাকা। কিভাবে সাধারণ মানুষ কিভাবে চলবো? 7 দিন ধরে আমরা গ্যাস নেই, কিছু না। হোটেলে কতক্ষণ খাওয়া যায়? 12 কেজি সিলিন্ডারে 2000 টাকা দাম চাই আর কি। তে আসে তো আমরা দেই গ্যাস নাই, গ্যাসের দাম বন্ধ। এবার সংকট মোটামুটি বেশি দেখা যাইতেছে, যেহেতু সবাই বলতেছে গ্যাসের দাম বেশি। আমরা তো সাধারণ, আমাদের বলার কিছু নাই, এখন আমাদের তো নিয়ে খাইতে হবে, নাহলে বাসায় তো রান্না করার কিছুই নাই। নগরীর কোথাও কোথাও গ্যাসের মজুদ থাকায় কেউ কেউ বাধ্য হয়ে সেটি আবার সংগ্রহ করছেন নির্ধারিত দামের চেয়ে 700-800 টাকা বেশি দরে। একটা বোতলের দাম থাকে বরাবর থাকে 800-900, আবার 1000 খালি সিলিন্ডার। আর গ্যাসের দাম থাকে 1700-1800, আর এই জায়গা ধরেন 2300 এভারেজ পড়ছে, গ্যাস মিলে পড়ছে। দোকানদাররা ওই সিন্ডিকেট করে বেশি নেয়। নগরীতে গ্যাসের তীব্র এই সংকটের কারণে কেউ কেউ আবার চরম দুর্ভোগের শিকার হয়ে বাসাবাড়ির খাবার হোটেল রেস্তোরাঁ থেকেই সেরে ফেলছেন। বাসায় গ্যাসের প্রচুর সংকট, 3 দিন যাবৎ বাসায় গ্যাস নেই। এজন্য সকালে নাস্তাটা এখান থেকে করার জন্য বাচ্চাকে নিয়ে আসছি আর কি। শীতের সময় গ্যাস না থাকলে বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধা হচ্ছে। 700-800 টাকা বেশি দিয়েও গ্যাসের পাচ্ছি না। গত 2 দিন যাবৎ চেষ্টা করেও গ্যাস পাইনি। আসলে এই বিষয়টা আমার মনে হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা একটা সংকট সৃষ্টি করার জন্য, সরকারের শেষ মুহূর্তে একটা সংকট সৃষ্টি করার জন্য বা অতিরিক্ত মুনাফা আদায় করার জন্য তারা একটা সিন্ডিকেট সৃষ্টি করছে। দেশে হঠাৎ করে জ্বালানি গ্যাস সংকটের কারণ হিসাবে প্রয়োজনীয় সরবরাহ না থাকার কারণকে দুষছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। হঠাৎ করে গ্যাস ইনপুট বন্ধ হয়ে গেছে, 30টা কোম্পানির উপরে, জাহাজ কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে। হঠাৎ করে এখন এলপিজি আমদানিকারক কোম্পানিগুলো এখন আর এই জাহাজ পাচ্ছে না, এলপিজি আনতে পারতেছে না। বাংলাদেশে পর্যাপ্ত গ্যাস মজুদ নাই, না থাকার কারণে যে সংকট, আপনি তো জানেন বিমান দুর্ঘটনার সময় আমরা উত্তরা কি দেখলাম, 30 টাকার পানি 600 টাকা কিনতে হয়েছে। এখন এই সিন্ডিকেট এভাবে সৃষ্টি হয়ে গেছে, আর এই সুযোগটাই ভোক্তা অধিকার নিয়ে আমাদেরকে মামলা করতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে নেই ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের নিয়মিত অভিযান। সিন্ডিকেট করে দুর্ঘটনার সময় আমরা উত্তরা কি দেখলাম। আর এই ধারাবাহিকতায় কৃত্রিম সংকটকারী গ্যাস প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে জরিমানা ও দোকান সিলগালার মতো শাস্তি। আমদানি পর্যায়ে যেহেতু কম আছে, এই জন্য একটু ক্রাইসিস আছে, কিন্তু ক্রাইসিস থাকলেও কিন্তু মূল্য বেশি নেওয়া অযৌক্তিক। মূল্য যেহেতু সরকার দাম নির্ধারণ করে দেয়, এখানে মূল্য বেশি নেওয়ার সুযোগ নেই। 1306 টাকা 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে বাংলা এনার্জি রেগুলেটরি কমিশন। তো এই দামটা আমরা মনিটরিং করছি, এর থেকে যদি কেউ বেশি নেয় আপনারা ভোক্তারা অভিযোগ করতে পারবে। আর আমাদের মনিটরিং সরজমিনে যত আমরা মনিটরিং করছি, এক্ষেত্রে আপনার অনিয়ম পেলে আমরা জরিমানা করছি। আজকে আমরা এখানে বড় একটা ডিলার পেয়েছি, যে ডিলার পর্যায়ে 1800-1900 টাকা বা 1600 টাকা এই দামে বিক্রি করছে। তো এই জন্য আমরা আজকে এখানে দুইটা প্রতিষ্ঠানকে আমরা একটাকে 50,000 আর একটাকে 20,000 টাকা জরিমানা করেছি। সিলিন্ডার গ্যাসের এই অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাজার ব্যবস্থার চরম ব্যর্থতা এবং শক্তিশালী সিন্ডিকেটের কারসাজি। ভোক্তারা বলছেন, যারা বিকল্প জ্বালানি ব্যবহারের সামর্থ্য রাখে না, তাদের জীবনের উপর কেন বারবার এই বিপর্যয় নেমে আসবে। আর তাই এই অবস্থা থেকে উত্তরণে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সবাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। হিমেল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়েছে। জেলায় সূর্যের দেখা মিলছে না বললেই চলে। আজ মঙ্গলবার সকাল 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকালের দিকে উত্তরের হিমেল শীতল ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। গত 2 দিন দিনের বেলা সূর্যের দেখা একেবারেই মেলেনি, যার ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 93%। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এই মুহূর্তে চুয়াডাঙ্গা জনজীবন নগর থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গা জেলাতে গত কয়েকদিন যাবৎ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা ও হিমেল ঠান্ডা বাতাসের কারণে রাস্তাঘাটের লোকজনকে তেমন আমরা চোখে পড়েনি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি আপনার মাধ্যমে মাইক্রো দর্শককে দেখাই, চুয়াডাঙ্গা জেলার যে ব্যস্ততম সড়কগুলো তার মধ্যে কিন্তু অন্যতম একটি সড়ক। এই সড়কে সকাল থেকে আমরা দেখেছি সে ধরনের কিন্তু যানবাহন চলাচল একেবারেই ছিল না। সকাল গড়িয়ে যত দিন হচ্ছে তত কিন্তু লোকজন দেখছি মোটামুটি আনাগোনা কিন্তু আমরা চোখে পড়েছে। তবে চুয়াডাঙ্গা জেলাতে এবছরে কিন্তু প্রচন্ড পরিমাণে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি মানবতা জীবনযাপন করছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু স্থানে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কথা বলছি, তিনি জানিয়েছেন যে এই বছরে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের কারণে আনুষ্ঠানিকভাবে সেভাবে কম্বল না দিলেও তারা কিন্তু নিজেরাই প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে যে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। আমি ইতিমধ্যেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে খোঁজ নিয়েছি। তারা কিন্তু জানিয়েছে যে এই শীতের কারণে প্রতিনিয়তই ঠান্ডা জনিত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে এবং এই রোগীর চাপে যে সমস্ত নার্স এবং চিকিৎসকরা তারা কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। আমরা আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন আজকে সকালে চুয়াডাঙ্গা জেলায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছেন 7.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে ছিল সকাল 9টায় 9.2 ডিগ্রি সেলসিয়াস। তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে, যার ফলে আরো বেশি কিন্তু শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসে জানিয়েছেন যে এই ধরনের শীত আরো সামনে কিন্তু আরো বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার শীতের সর্বশেষ তথ্য। কয়েকদিন ধরে সিরাজগঞ্জ জেলায় সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে তীব্র শীতে কাঁপছে যমুনা পাড়ের এই জেলা। মঙ্গলবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষের কাজ করতে পারছে না। কৃষকরা খেতে গিয়ে ফসলের পরিচর্যা করতে পারছেন না, ফলে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধরা। বাঘাবাড়ি আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা আসাদুর রহমান জানান, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার তীব্র শীতে বিপর্যস্ত রংপুর সহ পুরো উত্তরাঞ্চলের জনজীবন। তাপমাত্রা নেমেছে 9 থেকে 10 ডিগ্রির ঘরে। এতে করে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। জানুয়ারির মধ্যভাগে তাপমাত্রা নেমে আসতে পারে 4 ডিগ্রি সেলসিয়াসে। দেশে 5টি শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন রংপুর থেকে প্রতিনিধি মাহমুদুল হাসান। রংপুর অঞ্চলে এই তীব্র শীতে অসচ্ছল ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। মহানগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজ মাঠে সুবিধাভোগী 1050 জনের হাতে উন্নত মানের কম্বল তুলে দেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তীব্র শীতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন উপকারভোগীরা। সেনাবাহিনী আমাকে কম্বল দিচ্ছে, আমরা খুব শান্তি পাচ্ছি। শীত বেশি লাগতেছে, তো কম্বল পেয়ে খুব ভালো লাগতেছে আমার। যারা দেশে কম্বল তারা আমাকে ধন্যবাদ, আশীর্বাদ করতেছি, যুগ যুগ বাঁচি থাক। আলহামদুলিল্লাহ, আমি কম্বল পেয়ে খুশি হয়েছি। এদিকে রোববার রাত 11:30টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী নিজ উদ্যোগে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এর আগে নগরীর রেলওয়ে স্টেশনে ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে খুশি এসব দুস্থ মানুষজন। প্রচন্ড শীত এবার, তাই শীতকালে এটা উপকার হলো আমাদের। এই শীতে মনে করে কম্বলটা দিল, খুব ভালো লাগে। আমাদের রুগী এখানে কম্বল নাই,
এখন আমাদের অনেক উপকার হলো। তবে সরকারি বেসরকারি তরফ থেকে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। বিত্তবানদের শীতার্ত দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। শীতার্ত মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে, বিশেষ করে রেল স্টেশন, হাসপাতাল, এই জায়গাগুলোতে যারা দরিদ্র অসহায় মানুষ তারা রাস্তায় শুয়ে আছে, তারা শীতে কাতরাচ্ছে। ধনাঢ্য ব্যক্তির দায়িত্ব এই শহরে যারা বাস করেন তারা যদি এগিয়ে আসেন তাহলে এই শীতে মানুষগুলো কষ্ট থেকে কিছুটা মুক্তি পায়। সমাজের বিত্তবানদের এখনই সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম জানে আলম। তিনি চট্টগ্রাম 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন জানে আলম। নিহত জানে আলম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য ছিলেন। অনেক উত্থান পতন, আলোচনা সমালোচনা, প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে শেষ হলো 2025। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ, সেই সাথে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর উসমান হাদির হত্যাকাণ্ড। অপ্রাপ্তির সেই গল্পে পুরানো বন্দোবস্তকে পাশ কাটিয়ে নতুন বছরে মানুষ খুঁজে পেতে চায় এক নতুন সূর্যোদয়, যেখানে নিশ্চিত হবে খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা, থাকবে না কোনো বৈষম্য, হারাবে না এ জাতির মূল্যবোধ। রাজীব আহমেদ ও তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন মিফতা গালিব। দীর্ঘ উত্থান পতন, আশা আকাঙ্ক্ষা, প্রাপ্তি অপ্রাপ্তির গল্পে মোড়ানো একটি বছর 2025। ডায়েরির পেছনের পাতায় জমে আছে সংকট, আশায় দানা বাঁধতে থাকা এক টুকরো হতাশা ছাপিয়ে 2026-এর নতুন বাংলাদেশে নতুন সূর্যোদয়ে শুরু হবে এক ক্ষুদ্র আলোকছটা। 2026-এ বাংলাদেশে অপেক্ষা করছে বহুল প্রতীক্ষিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দীর্ঘ 15 বছর গ্লানি দূর করে এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বেছে নিতে চায় নতুন সম্ভাবনা। আমরা আশা করব 26-এর বাংলাদেশের যে সরকার আসবে, জনগণের যে সরকার আসবে, সেই সরকারটা তারুণ্য নির্ভর হোক, সেই সরকারটা ছাত্র নির্ভর হোক এবং এই সরকার জনগণের পালস বুঝুক। আদর্শ একজন নেতা আমাদের পরিচালনা করুক, আমরা সেটাই চাই এবং আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, এটাই আমাদের। পরবর্তী যে বাংলাদেশটা আমরা এক্সপেক্ট করতেছি সবার থেকে, অবশ্যই সেটা জনগণের বাংলাদেশ হবে, গণতান্ত্রিক একটা পরিবেশ সব জায়গাতে যাতে বিরাজ করে এরকম একটা বাংলাদেশ। যারা আত্মহত্যা দিয়েছে, যে পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনটাকে বাস্তবায়ন করতে পারবে। দুই দলের মধ্যে যারাই ক্ষমতায় আসুক তারা একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা নিশ্চিত হবে খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা, বৈষম্যের শিকার হবে না কেউ। নির্বাচনে যারা পাশ করব, সাধারণ মানুষ যেমন ভালো চলবো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম থাকবো, এইগুলির ব্যাপারে যদি খেয়াল রাখে তাইলে সাধারণ মানুষ আমরা চলে ফিরে খেয়ে পারব। আমরা চাই দেশের একটা শান্তি, যাতে আমরা ব্যবসা করে শান্তির মধ্যে আমরা খাইতে পারি। সামনে যেভাবে সুন্দর চলে সেইভাবে আমরা আল্লাহর কাছে চাই। সংখ্যা কাটিয়ে যে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে নারীরা, সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তার পাশাপাশি সম্মান নিয়ে বেঁচে থাকবে এই সমাজে। আমরা আমাদের ভোটার অধিকার চাই, আমরা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে মেয়েদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। 2026-এ আমরা চাই যে মেয়েদের সুবিধা বা নিরাপত্তাটা এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশ বলতে পুরা বিশ্বেই নারীরা হচ্ছে তাদের নিজেদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে চায়, যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে অ্যাটলিস্ট সম্মান দেওয়া হবে, তাদের সেফটির ব্যাপারটা চিন্তা করা হবে। সকল অমানিসা কাটিয়ে নতুন সূর্যোদয়ের আলোকছটায় খুঁজে পাবে এক নিরাপদ বাংলাদেশ। সেই প্রত্যাশায় বুক বেঁধেছে সব শ্রেণী পেশার মানুষ। সকল আধার কাটিয়ে গণতান্ত্রিক পন্থায় মিলবে অর্থনৈতিক মুক্তি, যেখানে থাকবে না কোনো রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক নিপীড়ন। এমনই একখণ্ড নিরাপদ বাংলাদেশ গড়তে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় দেশের আপমর জনগণ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো প্রথমবারের মতো নির্বাচন শুরু হয়েছে, তো সেখানকার কি পরিস্থিতি দেখছেন? আপনারা 2 নং গেট দিয়ে প্রবেশ করবেন।
ধন্যবাদ সাবরিনা। দীর্ঘ 21 বছর পর আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যৌথ নির্বাচনে আসলে আজকে আনুষ্ঠানিকভাবে আসলে নির্বাচন হচ্ছে। যে গত 30 ডিসেম্বর আসলে যৌথ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সাবেক 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসলে মৃত্যুর কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে 6 দিন পিছিয়ে 7 দিন পিছিয়ে আজকে 6 ডিসেম্বর মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যৌথ নির্বাচন হচ্ছে। তো আসলে আমরা আপনাকে একটু যদি হিস্ট্রিটা যদি একটু জানাতে চাই, দীর্ঘ 21 বছর পর মূলত এই যৌথ নির্বাচন হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার আগে সর্বশেষ জগন্নাথ কলেজ থাকাকালীন 1987 সালেই সর্বশেষ আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন আসলে হয়। তো আপনি দেখছেন যে এখানে আসলে ব্যাপক উৎসব মুখর পরিবেশে আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত মূলত ভোট গ্রহণ সম্পন্ন হবে। তো আমি যদি আপনাকে আশেপাশে একটু যদি দেখাতে চাই যে আসলে এখানে বিশ্ববিদ্যালয়ের মোট 4টি প্যানেল, ছাত্রদল সমর্থিত অদম্য ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, বাম প্যানেল এবং ছাত্র শক্তি সমর্থিত প্যানেল সহ সর্বমোট 4টি প্যানেল নিয়ে আসলে মূলত আজকে যৌথ নির্বাচন আসলে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে সর্বমোট 100 কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে 190টি ইয়েতে আসলে মূলত আজকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সকাল 9টা থেকে মোটামুটি আসলে 190টি মূলত ভোট হবে। তো বেলা 3টা পর্যন্ত 178টি বুথে মূলত ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে চলবে। তো একজন ভোটার মূলত 21টি করে ভোট দেওয়ার বিষয়ে আসলে আমরা জানতে পেরেছি। তারা 21টি করে মোটামুটি তারা ভোট দিতে পারবে। আমরা আরেকটু যদি আমরা দেখতে চাই, মোটামুটি এখানে একেবারে বিশ্ববিদ্যালয়ের প্রায় 20,000 শিক্ষার্থী মূলত আজকে এখানে আনুষ্ঠানিক ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য মোটামুটি তারা আসছে। আমরা আশেপাশে দেখেছি যে আইন শৃঙ্খলা, ভোটকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও মোটামুটি তারা যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে তারা আছেন। এখানে মোটামুটি পুলিশের বেশ কয়েকটি ইউনিট আছে এবং এছাড়াও বিজিবির ইউনিট আছে। আমরা আসলে একটু জানতে চাইবো, আমরা দু একজন স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে চাইবো, তারা আসলে কি চিন্তা করছে। আমরা একটু জানতে চাইবো যে তারা আসলে আজকে আনুষ্ঠানিক ভোট নিয়ে তারা এখানে দেখছেন যে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছে এবং ভোট দিয়ে তারা একসাথে তারা করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাইবো। তিনি আসলে আজকে যে আনুষ্ঠানিক দীর্ঘ 21 বছর পর আসলে যৌথ নির্বাচন হচ্ছে, তারা আসলে কিভাবে আনুষ্ঠানিক ভোট গ্রহণকে তারা কিভাবে দেখছে, আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই যে আমাদের দীর্ঘ 38 বছর পর আমাদের হচ্ছে যৌথ নির্বাচন হচ্ছে। আমরা দীর্ঘ সময় দেখেছি যে এর আগেও কয়েকবার স্থগিত করা হয়েছে। আমাদের নেক্সট হচ্ছে যে গত 30 তারিখে আমাদের যে নির্বাচন ছিল, তো সেখানে হচ্ছে যে তবু আজকে দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী চলে আসছে এবং একটা উৎসবমুখর পরিবেশে আমাদের যে ভোট দেওয়া হচ্ছে। তো এটাই সবাই উৎফুল্ল এবং অনেকেই গ্রুপ ফটো তুলতেছে। অনেকের সাথে আজকে প্রথম সাক্ষাৎ, অনেক ডিপার্টমেন্টে অনেক ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা হয়নি এতদিন, আজকে দেখা হচ্ছে, সবার সাথে কথা বলতে পারে। শিক্ষার্থীরা মোটামুটি অনেক ভালোই খুশি এবং নিজের যোগ্য আদায় করে যোগ্যতে ভোট দিয়ে এবং আমাদের যোগ্য প্রতিনিধি এবং আমাদের পছন্দের প্রতিনিধি আমরা বেছে নিয়ে আমাদের ক্যাম্পাসে যেন উন্নয়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। যে আমরা এমন কাউকে ভোট দিয়ে আমাদের যে নির্বাচিত করব যারা আমাদের ক্যাম্পাসের উপকার করতে পারবে এবং আমাদের ক্যাম্পাসকে পুরা বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পারবে। আমরা তাদেরকে ভোট দেবো। না, আমরা এখনো ভোট দিইনি, আমি দিব আর কি। আমরা একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে দীর্ঘ 21 বছর পর তারা আসলে আনুষ্ঠানিক যে ভোট কার্যক্রম আছে সেই ভোট কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে। আমরা আশেপাশে আরও যদি দেখাতে চাই, যেখানে বেশ কয়েকটি হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কের মোটামুটি হেল্প ডেস্কে তারা সহযোগিতা করার জন্য বসে বিভিন্ন প্যানেল তারা আসলে শিক্ষার্থীদের তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে যাতে আসলে ফেয়ার আসলে একটি নির্বাচন হয়, ছাত্র প্রতিনিধি তারা বেছে নিতে পারে। এই যে এখানে দেখছেন যে ছাত্র শিবির সমর্থিত একটি হেল্প ডেস্ক দেখা যাচ্ছে এবং পাশে ছাত্র দল সমর্থিত আসলে আছে। তো আসলে বেশ কয়েকটি আমরা আসলে দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে বাম সমর্থিত মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল আসলে এখানে দেখা যাচ্ছে।
তো আমরা যদি আপনাদেরকে যদি আরেকটু জানাতে চাই, যকসু নির্বাচন কমিশন আসলে জানায় যে নির্বাচনে 16,665 জন মূলত ভোটার অংশগ্রহণ করছে। এখানে 4টি প্যানেলে মোটামুটি সেগুলো যদি আমরা আপনাকে এক জানাতে চাই, ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেটি হচ্ছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি, অদম্য জবিয়ান ঐক্য বাম সমর্থিত প্যানেল মাওলানা ভাসানী ব্রিগেড এবং ছাত্র শক্তি সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জবিয়ান। এই সর্বমোট 4টি প্যানেল মূলত তারা মোটামুটি আজকে এই যকসু নির্বাচনে তারা অংশগ্রহণ করছে। তো তারা আসলে শিক্ষার্থীদের বিভিন্নভাবে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এবং তারা জানাচ্ছে যে তারা এই দীর্ঘ 21 বছর গ্লানি টেনে দীর্ঘ 21 বছর পর যে যকসু নির্বাচন, আনুষ্ঠানিক যে যকসু নির্বাচন হচ্ছে, সেখানে তারা আসলে পছন্দের তাদের প্রার্থীকে নির্বাচন করতে চায় এবং তারা মোটামুটি তারা চায় যে বিশ্ববিদ্যালয় আসলে যে কাঠামোগত যে উন্নয়ন, স্টুডেন্টদের হাত ধরে যে কাঠামোগত উন্নয়ন, সেই উন্নয়নে তারা আসলে অংশগ্রহণ করতে চায়। তো আসলে আমরা এখানে আরেকজন শিক্ষার্থীকে আমরা পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে আনুষ্ঠানিকভাবে এই যে আজকে যে যকসু নির্বাচন হচ্ছে, তারা আসলে এই যকসু নির্বাচনকে তারা কীভাবে দেখছে আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। তো যকসু নির্বাচনকে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যত দাবি দেওয়া আছে, তত আমাদের যত চাওয়া পাওয়া আছে, এদিকে সবগুলোকে একত্রে করা যাবে। আপনারা আসলে কেমন প্রার্থী আসলে পছন্দ করতে চান, যদি আপনারা একটু জানাতে চান? আমরা চাচ্ছি এমন একজন প্রার্থী যে আপনার যে সকল যে দলীয় রাজনীতি যেটা করে সেটা মুক্ত হবে, সেখান থেকে মুক্ত হবে। আচ্ছা, এই যে একজন শিক্ষার্থী তারা জানাচ্ছে যে তারা এমন একটি ক্যাম্পাস চান যে ক্যাম্পাসের মাধ্যমে তারা আসলে পূর্বের রাজনীতিতে তারা আসলে আর ফিরে আসতে চান না। তো আসলে সাবিরিনা, আমি যদি জানাতে চাই যে মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে দীর্ঘ 21 বছর পর যে নির্বাচন আসলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আসলে ব্যাপক আনুষ্ঠানিকতার সাথে এবং ব্যাপক উৎফুল্লের সাথে মোটামুটি তারা এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তারা হাসি মুখে তারা ভোট দিচ্ছে এবং বেলা 3টা পর্যন্ত মূলত তাদের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হবে। তো আসলে এই পর্যন্ত মূলত যকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমরা যদি আরেকটু পাশে আমরা যদি দেখাতে চাই যে এখানে দেখা যাচ্ছে যে বিজিবির বেশ কয়েকটি ইউনিট এখানে আছে, পুলিশের বেশ কয়েকটি ইউনিট এখানে আছে, ওই পাশে র্যাবের ইউনিট আছে। তো আসলে এই সার্বিকভাবে মূলত মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব বেশি আসলে উদ্বেগ আসলে দেখা যাচ্ছে না, উৎকণ্ঠা দেখা যাচ্ছে না। তো কারণ হচ্ছে যে আসলে এই এরিয়াটা আসলে মূলত শিক্ষার্থীদের একটা আশঙ্কা সবসময় আসলে থেকেই যায়, নিরাপত্তার বিষয় নিয়ে যে এই আশঙ্কা সবসময় আসলে থেকেই যায়। তো আমরা আসলে এখানে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আসলে কোনো সংখ্যা আসলে প্রকাশ করছে না। তারপর সার্বিকভাবে তারা আসলে কোনো ধরনের অনিশ্চয়তার পেরিয়ে তারা আসলে একটি সুষ্ঠু, সুন্দর এবং সামগ্রিক একটি নির্বাচন তারা চায়। তো এই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচন করতে চায়। আপনি দেখছেন যে আমরা ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের যে বুথ, এই বুথের সামনেই আমরা আছি। তো আমরা এখানে একজনের সাথে আমরা একটু কথা বলতে চাইবো, তারা আসলে কিভাবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে যাচ্ছে এবং কিভাবে তারা আজকের নির্বাচন যে আনুষ্ঠানিক যে নির্বাচন অনুষ্ঠান দীর্ঘ 21 বছর পর হচ্ছে, সেই 21 বছর পর তারা স্টুডেন্টদেরকে কিভাবে একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে চায় আমরা একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে মূলত বসাইছি শিক্ষার্থীদের কল্যাণের জন্য, শিক্ষার্থীরা যেন সহযোগিতা পায়। শিক্ষার্থীদের এই যে বিভিন্ন ধরনের ব্যাগ আছে, প্রথমে নির্দেশনা ছিল ব্যাগ নিয়ে ভিতরে ঢোকা যাবে না, প্যানেল শিট নিয়ে ঢোকা যাবে না, পরে অবশ্য প্যানেল শিট নিয়ে ঢোকার অনুমতি দিয়েছে, ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি দেয়নি। আমরা সেই ব্যাগগুলো রেখে দিচ্ছি, টোকেন দিয়ে তাদেরকে বলতেছি যে আবার ভোট দিয়ে এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এবং উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত ভোট হচ্ছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা আছে, যেমন বিভিন্ন বহিরাগতরা আসছে, যারা অনেকের হয়তো বা অভিভাবক ম্যাক্সিমামগুলো অভিভাবক, কিন্তু 2-4 জন আছে দুষ্কৃতিকারী। আমরা যাদের দেখতে পাচ্ছি পুলিশের কাছে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা তাদেরকে শপথ করতেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু, ইনশাল্লাহ বেলা যত করা হবে তত ভোটার উপস্থিতি আরও বাড়বে। ধন্যবাদ। আমরা আসলে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একজনের সাথে আমরা আসলে কথা বলছি।
কথা বলছি, তো তারা আসলে জানাচ্ছেন যে খুব বেশি আসলে নিরাপত্তা আসলে সংখ্যা হয়নি, তবে দু একজন আসলে বহিরাগত আসলে এখানে প্রবেশ করছে। তারা আসলে জানাচ্ছেন যে তারা সাথে সাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা তুলে দিচ্ছেন। তো এই যে সার্বিকভাবে যে আজকে যে সার্বিকভাবে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই, যে এখানে আসলে সেই 1987 সালে যখন আসলে যখন জগন্নাথ কলেজ ছিল তখনই আসলে সর্বশেষ এখানে নির্বাচন হয়েছিল, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে আসলে আনুষ্ঠানিক কোনো নির্বাচন আসলে হয়নি। তো আমরা এক্ষেত্রে আমরা আরেকজন আমরা শিবিরের অদম্য জবিয়ান ঐক্য শিবিরের প্যানেলে একটা আমরা বুথ দেখতে পাচ্ছি, এখানে আমরা একজনকে পেয়েছি, তার সাথে আমরা কথা বলবো। আমরা সার্বিকভাবে জানতে যাবো আজকে ভোটের পরিবেশটা কেমন। দীর্ঘ 21 বছর পর এখানে ভোট হচ্ছে, তো আসলে সার্বিক পরিস্থিতি তারা কেমন আছে আমরা সংক্ষেপে একটু এখানে জানতে চাইবো। আপনি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে ভোট পর্যবেক্ষণের জন্য আছি, গেটের সামনে আছি। আমরা যারা ভিতরে প্রবেশ করতে পারবো না, আমরা বাহির থেকে জাস্ট ভোটের পরিবেশটা দেখছি। এখনো পর্যন্ত যতটুকু দেখেছি যে সুন্দরভাবেই ভোট গ্রহণ হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সবগুলো প্যানেলের যারা ভোটার তারা সুশৃঙ্খলভাবে গেটের ভিতরে প্রবেশ করছেন এবং যতটুকু জানতে পেরেছি যে ভোট ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কি কোনো অবনতি বা এখানে কেমন পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছেন? আমি যতটুকু অবজারভেশন করেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর। পুলিশ, র্যাব এবং সার্বিকভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে, বিজিবি আছে। আর বিভিন্ন প্যানেলের লোকজন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ঝামেলা বা অপ্রীতিকর কোনো ঘটনা আমার দৃষ্টিতে পড়েনি। মনে হচ্ছে যে ভোটের পরিবেশ অনেক ভালো এবং সুন্দরভাবে ভোট হচ্ছে। আচ্ছা, আপনারা আসলে দীর্ঘ 21 বছর আসলে ভোট দিতে পারেননি, কিন্তু আসলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনারা সাবেক শিক্ষার্থী হিসেবে আপনারা ভোটে অংশগ্রহণ করতে পারেননি। 21 বছর পর যে ভোটটি হচ্ছে সে ভোট নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কেমন একটু? এটি আসলে আবেগের জায়গা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এটি আমাদের জন্য একটি আবেগের জায়গা। এতদিন পর্যন্ত ছাত্র সংসদ ছিল না, যার কারণে নির্বাচন ছিল না। এখন যেহেতু ছাত্র সংসদ গঠিত হয়েছে এবং নির্বাচন হচ্ছে, আমরা আশাবাদী যে এরপর থেকে ধারাবাহিকভাবে এই ছাত্র সংসদ কার্যকর থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে এগুলো আসলে ছাত্র সংসদেরই অ্যাক্টিভ করার কথা এবং বাস্তবায়ন করার কথা। আমরা আশাবাদী যে এখন ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এই ছাত্র সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এই বিশ্ববিদ্যালয়ে হল নেই, শিক্ষার্থীদের জন্য একটিমাত্র ছাত্রী হল আছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এখনও পর্যন্ত নির্মাণাধীন, যেটা কার্যক্রম এখনও শুরু হয়নি। আমরা দ্রুতই আশা করব এই ছাত্র সংসদ যারাই আসবেন প্যানেলে নির্বাচিত হয়ে তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম যাতে শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের মান, শিক্ষার মান যেন ভালো হয় সে ব্যাপারে তারা ভূমিকা রাখবেন এবং দায়িত্ব পালন করবেন। অনেক ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে একটা সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে যে ভোট কার্যক্রম হচ্ছে, তো আমরা আসলে বলতে চাই যে আসলে 21 বছর পর যে গণতান্ত্রিক চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিরছে, এর মাধ্যমে ছাত্র সংসদের যে প্রতিনিধি তারা পাবে, এর মাধ্যমে মোটামুটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক মানসিক এবং সার্বিক উন্নয়নে তারা আসলে অবদান রাখবে বলে মনে করছেন আসলে এখানকার শিক্ষার্থীরা। তো সাবিরিনা, এই ছিল যকসুর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সাবিরিনা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গালিব ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। যকসুতে সর্বপ্রথম নির্বাচন হচ্ছে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী গালিব। যশোরের 4 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলায় তার নিজের জামাই পরশসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিহত আলমগীরের জামাই শঙ্করপুর এলাকার বাসেদ আলীর পরশ ও একই এলাকার সাগর। পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, মূলত জামাই পরশের তার শ্বশুর আলমগীরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ ছিল। সেই লোভ ও ক্ষোভের জের ধরে হত্যার পরিকল্পনা করা হয়। এছাড়া সাগরের সাথেও আলমগীরের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছিল। তারা দুজনই পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে বলে তিনি জানান। তবে তারা কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি। ভাড়াটে খুনি দিয়ে এই হত্যা সংগঠিত হয়েছে বলে পুলিশ সুপার আরও জানান। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য বের হয়ে আসবে। আরেকজন যিনি সাগর, অতীতে যিনি ওই এলাকার একজন চরমপন্থী নেতা ছিলেন, তার সঙ্গে থাকতে তার পরিবার হিসেবে কাজ করতে। যাক, আমরা এই বিষয়ে আপনারা জানেন যে এই যুবদল যে নেতা তার হত্যার সঙ্গে সঙ্গে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করি এবং তদন্ত শুরু করি।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরার কাউলার মধ্যপাড়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত দোয়া অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মানুষজন অংশ নেন। সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিমানবন্দর থানা বিএনপি আমির হামজার পরিচালনায় মোহাম্মদ মোশাররফ হোসেনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, ওলামা দলের সাবেক সেক্রেটারি কামরুল হাসান সোহেল এবং বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক জুলহাস ভুইয়া। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার সন্ধ্যায় রাজধানীর নিউ মার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, ঢাবি ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কেন্দ্র ঘোষিত 7 দিনের শোক কর্মসূচির শেষ দিনে ভোলা চর ফ্যাশনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চর ফ্যাশনের স্কয়ার উপজেলা বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিলে চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা দোয়া করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতবাসী করুক। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন। আজকের শিশুরাই গড়বে আগামীর নিরাপদ বাংলাদেশ, তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। শিক্ষিত হওয়ার আগে জ্ঞানী ও মানবিক মানুষ হওয়ার সবার আগে প্রয়োজন। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড পরিদর্শক মোহাম্মদ সাইফুল হাওলাদার, শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্বাস উদ্দিন খান, সুলতান মাহমুদ বাবুল সহ বিশিষ্টজনেরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর গ্রহণের জন্য 9টি ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু সাইদ। সোমবার দুপুর 3টা থেকে পরিদর্শন শুরু করেন। এ সময় তিনি মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহর গোপীপিনপুর ফাজিল মাদ্রাসা সহ কেন্দ্রগুলি পরিদর্শন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে করার জন্য সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ আবু সাইদ জানান, কেন্দ্র পরিদর্শন করবে। প্রতিটি ভোট কেন্দ্র আমরা আইপি ক্যামেরা আনব, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। কেন্দ্র রয়েছে, এই 122টা কেন্দ্রকে পরিকল্পনা করছি আমরা।